আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই গল্পখান হইল জঙ্গলে বসবাসকারী এক প্রতারক আর তার দুই মাইয়ার, যারা কিনা ওই জঙ্গল দিয়ে যারাই যাইতো ছলনা কইরা তাদের লুইটটা নিয়া প্রাণে মাইরা দিত। কিন্তু সেই জঙ্গলে একদিন এমন এক পোলা আইল, আর সে এই মাইয়া দুটার সাথে এমন কাম করলো যা শুনলে আপনারা খুশি হয়ে যাইবেন। একজন রাগী রাজা তার পোলার উপর রাগ কইরা তারে দেশ থেকে বাইর কইরা দেয়। রাজকুমার দিন গুজরানের লইগা কিছু দামি হীরা আর মণিমাণিক্য লইয়া পায়ে হাইটটা সেই দেশে সাইরা জঙ্গলের পথে রওনা দেয়। চলতে চলতে শহর ছাইরা সে যখন জঙ্গলে গিয়া পৌঁছায়, সেইখানে সে দেখে একখান দরগা, আর সেই দরগার ওখানে একজন ফকির দরবেশ বৈশা ছিল। রাজকুমার সেই ফকিরের থিকা সম্মতি লইয়া সেই দরগার এক পাশে বৈশা পড়ে। সেই ফকির যখন তার বিষণ্ণ মুখ অথচ শরীরে দামি পোশাক দেখলো, সেই ফকির তারে জিজ্ঞাসা করলো, বাবা কে তুমি, আর এইখানে কি করতেছ? রাজকুমার কইল, বাবা আমি রাজা শাহনওয়াজের পোলা, আমার নাম হইল ফাইজাল। আমার আব্বা আমারে দেশ থেকে বাইর কইরা দিছে, তাই আমি অন্য কোনো দেশে যামু ভাবছি। রাস্তায় এই দরগা আর আপনারে দেখা আমি মনে মনে ভাবলাম কিছুক্ষণ আপনার লগে সময় কাটাই। ফয়জালের কথা শুননা ফকির কইল, বাবা তোমারে দেখা তো ভালো মানুষ বইলাই মনে হয়, আর তোমার গন্তব্য বিদেশ, তাই আমি তোমারে সাইরহান কথা কইতে চাই। সেই কথাগুলা তুমি অবশ্যই মনে রাখবা। বিদেশে গিয়া এই কথাগুলান তোমার কামে লাগবো। প্রথম কথা হইল, বিদেশে একের থেকে দুইজন ভালো। দ্বিতীয় কথা হইল, বিদেশে গিয়া যদি কারোর হাতের রান্না তোমারে খাইতেই হয়, তাইলে নিজে খাওয়ার আগে কোনো জন্তুরে খাওয়াবা। তৃতীয় কথা হইল, বিদেশে গিয়া দ্বিতীয় কোনো ব্যক্তি যদি তোমারে খাট পাইতা দেয়, কখনো তাতে শোভা না। আর যদি শুইতেই হয়, তাহলে বিছানাটা আগে ভালো কইরা পরিষ্কার কইরা নিবা। চতুর্থ কথা হইল, বিদেশে গিয়া যদি কোনো শত্রুর জালে জড়ায়া পড়ো, তাইলে যেভাবেই হোক নরম এবং মিষ্টি কথা কইয়া শত্রুর হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা কইর। ফকির কইল, আমার এই কথাগুলা কখনো ভুইলা যাইও না। ফকিরের কথাগুলা শুইনা ফকিরে বিদায় জানাইয়া রাজকুমার বিদেশের পথে রওনা দিল। বেশ কিছুদিন পায়ে হাঁটার পর সে গিয়ে এক জঙ্গলে পৌঁছায়। সেইখানে সে দেখতে পায় একখান সিল কশ্যপের একটা ছোট বাচ্চারে লইয়া উইরা যাইতেছে। কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চা কশ্যপটা সিলের কবল থেকে মুক্তি পায়। রাজকুমার সেই ছোট কশ্যপের বাচ্চার দুঃখ দেখা আবেগপ্রবণ হইয়া পড়ল। সে ভাবল, এই বাচ্চাটারে পোষা যায়, আর এই বাচ্চাটারে পুষলে দুইখান কাজ হইব। এক তো এই কশ্যপের বাচ্চাটা প্রাণে বাইসা যাইব, আর দ্বিতীয় হইল ফকিরের বলা প্রথম কথাটি ফইলা যাইব, বিদেশে তারে আর একা থাকতে হইব না। এই সব কথা ভাইবাই রাজকুমার সেই বাচ্চাটারে আপন কইরা নিল। এখন এই যাত্রায় কশ্যপের এই বাচ্চাটাও তার সাথে থাকব। এইভাবে কয়েকটা দিন কাটার পর রাজকুমার সুন্দর একখান জায়গা পাইল। সেইখানে পৌঁছাইয়া কিছু খাইয়া দাইয়া রাজকুমার সেই কশ্যপের বাচ্চাটারে কইল, তুমি এখানে বইসা থাকো, আমি একটুখানি ঘুমায় আলই। এই বইলা রাজকুমার একটা গাছের তলায় শুইয়া পড়ল। সেই গাছটার উপরেই থাকতো একটা কাক আর একখান সাপ। এই দুইটার একটাই কাম আছিল, এই গাছের তলায় যখনই কোনো পথিক আইসা শুইব, সেই সাপটা গিয়া তারে কামড়াইব, আর ওই কাকটা তার চোখ উপড়ায়া নিবে। সেই সাপটা যখন ঘুমন্ত রাজকুমার রে দেখলো, সে গাছ থিকা নাইম্মা সেই রাজকুমার রে কামড়ায়া দিল। সাপের কামড় খাইয়া রাজকুমার কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারাইল। কিছুক্ষণ পরেই সেই কশ্যপ যখন রাজকুমার রে দেখলো, সে রাজকুমার রে মৃত অবস্থায় দেখা ঘাবড়ায় গেল, আর তার শরীরের উপর উঠা কানতে লাগলো। সেই মুহূর্তে সেই কাকও গাছ থিকা নামলো। সে যখন রাজকুমারের চোখ উপড়াইতে গেল, তখনই সেই কশ্যপের বাচ্চাটা এক ঝটকায় সেই কাকের ঘাড় কামড়ায় ধরল। কাক অনেক চেষ্টা করলো, অনেক ছটফট করলো, কিন্তু সেই কশ্যপ কিছুতেই সেই কাকের ঘাড় ছাড়ল না। তখন যন্ত্রণায় সেই কাক সেই সাপটারে ডাকলো। কাকের চিৎকার শুইনা সেই সাপটা গাছ থেকে নাইমাইল। সে সম্পূর্ণ শক্তি দিয়া সেই কশ্যপের পিঠে সবল মারলো, কিন্তু কশ্যপটা তার মাথা খোলসে ঢুকায় নিল। সাপ পর পর সেই কশ্যপের পিঠে আঘাত করতে লাগলো, কিন্তু সেই কশ্যপের তাতে কিছুই আইসা গেল না। সে প্রতিবার তার মুখ ঢুকায় নিল। অনেক চেষ্টা কইরাও যখন সাপ কশ্যপের কিছু করতে পারল না, তখন সে মিনতি কইরা কইল, তুমি আমার বন্ধুরে ছাইরা দাও। সেই শুইনা সেই কশ্যপ কইল, না, তুই আমার বন্ধুরে মারছস কেন? এখন আমিও তোর বন্ধুর ঘাড় মটকামু। সেই শুইনা সাপ কইল, তুমি যদি আমার বন্ধুরে ছাইরা দাও, তাইলে আমিও তোমার বন্ধুর শরীর থিকা বিষ চুইসা নিয়ে তারে বাঁচায় তুলুম। এই কইয়া সাপ রাজকুমারের যেখানে সে কামড়াইছিল সেখানে মুখ রাইখা সব বিষ বাইর কইরা নিল, আর কইল,
এইবার আমার বন্ধুরে ছাইরা দাও। তারপর যখন কশ্যপ দেখল রাজকুমারের ধীরে ধীরে জ্ঞান ফিরতাছে আর তার বিষ নাইমা গেছে, তখন সে কাকরে ছাইরা দিল। রাজকুমারের যখন জ্ঞান ফিরল, কশ্যপটা তারে সমস্ত ঘটনা খুইল্লা কইল। সেই কথা শুননাই রাজকুমারের তৎক্ষণাৎ সেই ফকিরের কওয়া প্রথম কথাটা মনে পড়া গেল। সে ভাবল, ফকির দরবেশের একখান কথা তো ফইল্লা গেল, একের থিকা দুইজন ভালো। মনে মনে সেই ফকিরে ধন্যবাদ জানাইয়া সে আবার আউগাইয়া চলল। চলতে চলতে কয়েকদিন পরে সে যখন নদীর পাড়ে আইসা পৌঁছাইল, তখন কশ্যপের বাচ্চাটা কইল, বন্ধু, আমার বাড়ি আইসা গেছে, তুমি চাইলে আমি আমার আম্মা আব্বুর সাথে তোমার পরিচয় করায় দিই। অনেক দিন হইল আমিও ওনাদের থিকা দূরে আসি, ওনারাও খুব দুঃখে আছেন হয়তো। রাজকুমার তারে যাওয়ার অনুমতি দিয়া সে নিজে নদীর ধারে ওই জঙ্গলেই থাইক্কা গেল। রাজকুমার তখন জঙ্গলের ঠিক যেই জায়গাটায় ছিল তার থিকা একটু দূরেই এক প্রতারক তার গোটা পরিবার লইয়া বসবাস করত। সেই প্রতারকের ছিল 2 হান মাইয়া আর 4 হান পোলা। তার বড় মাইয়া খুব ভালো জাদু জানত। যখনই সেই জঙ্গলে কোনো পথিক সেই পথ দিয়া যাইত আর তার কাছে যদি কোনো মূল্যবান জিনিস থাকত, সেই প্রতারকের বড় মাইয়া জাদু দিয়া তা যাইনা নিত। আজ অনেক দিন পর সে আবার প্রচুর ধন সম্পত্তির গন্ধ পাইল। সে তার আব্বুরে কইল, আমার মনে হইতাছে এই জঙ্গলে কেউ প্রচুর ধন সম্পত্তি লইয়া আইছে। সেই পথিকের কাছে মূল্যবান হীরা আছে। তোমরা যদি সেই পথিকরে এখানে নিয়ে আইতে পারো, তার থিকা সেই হীরা কাইরা নেওয়া আমার কাজ। ওই হীরা যদি আমরা একবার পাইয়া যাই, সারা জীবনের জন্য আমাদের আর কষ্ট থাকবো না। কিন্তু সেই পথিকরে মাইরো না, তারে জীবন্ত লইয়া এসো। প্রতারক তার পোলাদের লইয়া তক্ষুনি তারে খুঁজতে বাইরে গেল। কিছুটা পথ যাওয়ার পরই সে দেখল একজন মানুষ একটা গাছের নিচে শুইয়া আছে। তারে দেখা সে ভাবল, এই তাহলে সেই পথিক যার কাছে হীরা আছে। তারে সে ধইরা নিয়া গেল। নিয়া গিয়া তার বড় মাইয়ার কাছে দিয়া তারে কইল, এখন এর থিকা হীরা কাইরা নেওয়া তোর কাজ। প্রতারকের বড় মাইয়া পূর্ণ বিশ্বাসের সাথে কইল, তোমরা এই নিয়া চিন্তা কইর না, ওর থেকে হীরা আমি ঠিক নিয়ে আনিমু। কিন্তু প্রতারকের ছোট মাইয়া সেই রাজকুমারে দেখা ভাবল, এ অবশ্যই খুব ভালো মানুষ। তারে দেখাই তার মনের ভিতর ঝড় উঠল, কিন্তু নিজের ভাইদের ভয়ে কিছু কইতে পারল না। কিন্তু নিজের মনে মনে তারে বাঁচানোর উপায় খুঁজতে লাগলো। তারপর সেই প্রতারকের বড় মাইয়া রান্না কইরা তাতে বিষ মিশাইয়া দিল। সেই খাবার সে রাজকুমার ফয়সালরে খাইতে দিল। রাজকুমার ফয়সালের সামনে যখন খাবার থালা আইল আর সেই খাবার সে যখন মুখে তুলতে গেল, ঠিক তখনই সেই ফকিরের কথা তার মনে পড়ে গেল। সে তার খাবারের থিকা কিছুটা খাবার একটা কুকুররে খাইতে দিল। কুকুরটা সেই খাবার খাওয়া মাত্রই তৎক্ষণাৎ মইরা গেল। সেই দেখা রাজকুমার ফয়সাল সেই খাবার আর খাইল না। আর সে মনে মনে ভাবল, ফকির দরবেশের দ্বিতীয় কথাও ফইল্লা গেল। তার সেই পরিকল্পনা বিফল হইল দেখা প্রতারকের বড় মাইয়া মনে মনে ভীষণ রাইগা গেল। কিন্তু সে তার রাগ কাউরে বুঝতে দিল না। সে ফয়সালের বিশ্রামের লইগা বিছানা তৈরি কইরা তারে কইল, যাও পথিক, উপারের ঘরে তোমার বিশ্রাম করার সব ব্যবস্থা আমি কইরা দিছি, তুমি গিয়া বিশ্রাম করো। এতদিন ভ্রমণের ফলে রাজকুমার সত্যিই বড় ক্লান্ত ছিল। তাই খাটের উপর বিছানো পরিষ্কার চাদর দেখা সে ভাবল, যা হইছে হইয়া গেছে, অনেকদিন পর শান্তিতে এইবার একটু ঘুমানো যাইব। কিন্তু সে যখনই সেই বিছানায় বসতে গেল, সেই ফকিরের তৃতীয় কথা তার মনে পড়া গেল যে বিদেশে সবসময় বিছানা ঝাইরা শোয়া উচিত। আর যেই না সে সেই বিছানা ঝাড়তে গেল, দেখা তার চক্ষু মাথায় উঠে গেল। সেই বিছানাটা কাঁচা সুতা দিয়া তৈরি, যার নিচে ছিল আগুনের কুয়া। রাজকুমার দেখল সেই কুয়ার ভিতর বড় বড় আগুনের গোলা রয়েছে। তখন রাজকুমার ভাবল, ফকির দরবেশের তৃতীয় কথাও ফইল্লা গেল। সে আরও একবার মনে মনে সেই ফকির দরবেশরে ধন্যবাদ জানালো আর পাশেই একখান ভাঙা খাটিয়ার উপর শুইয়া পড়ল। কিছুক্ষণ আগেই যেই রাজকুমার শান্তির ঘুমের কথা ভাবছিল, এখন আর তার কিছুতেই ঘুম আসে না। সে বাঁচার আর কোনো আশা দেখল না। সে ভাবল, আজ রাতই হয়তো তার জীবনের শেষ রাত। তখনই প্রতারকের ছোট মাইয়া সুযোগ পাইয়া রাজকুমারের কাছে আইল আর কইল, দেখো হে পথিক, আইজ রাত আমার হাতে সত্যিই কিছু নাই। আইজ গো রাতটা আমার বড় দিদির পালা। তুমি যেভাবেই পারো আইজ রাত তার হাত থিকা তোমার নিজের প্রাণ বাঁচাও। কাইল গো আমার পালা, আমি যেভাবেই পারি তোমারে ঠিক বাঁচামু।
এইটুকু কথা বইলা প্রতারকের ছোট মাইয়া চইলা গেল। ওদিকে রাজকুমার প্রতারকের ছোট মাইয়ারে দেখা তার বোধ বুদ্ধি হারায় ফেলল। তার সুন্দর মুখ, ঘন কালো চুল আর বড় বড় চোখ। আর ওদিকে প্রতারকের ছোট মাইয়াও রাজকুমারে ভালোবাসা ফেলছিল। যখন সবার খাওয়া দাওয়া শেষ, তখন প্রতারকের বড় মাইয়া সেই উপারের ঘরে গেল। সে ভাবছিল ততক্ষণে সেই পথিক অবশ্যই জইল্লা পুইরা মইরা গেছে। কিন্তু সে ঘরে ঢুকাই দেখল যে সেই পথিক ওই বিছানায় না শুইয়া একটা ভাঙা খাটিয়ার উপরে নিশ্চিন্তে শুইয়া আছে। তার আর মাথা ঠিক থাকলো না। সে একখানা ছুরি বাইর কইরা সেই পথিকরে কইল, শোনো হে পথিক, হয় তুমি তোমার কাছে যা আছে আমার এক্ষুনি সব দিয়া দাও, নয়তো তোমারে আমি প্রাণে মাইরা দিমু। আর তখনই রাজকুমারের ফকিরের চতুর্থ কথা মনে পইরা গেল। যখনই কোনো শত্রুর মোকাবিলা করবা, তখন নরম মিষ্টি কথা বইল্লা যে কইরা হোক তার হাত থেকে মুক্তি পাওয়ার চেষ্টা কইর। সে ভাবল, আজ রাতে বুঝি আর আমি বাঁচলাম না, কিন্তু ফকিরের চতুর্থ কথাও পরখ কইরা দেখা উচিত। রাজকুমার এইসব ভাইবা মায়াডারে কইল, আমার কাছে কিছুই নাই, তাই আমারে যদি তুমি মারো তাহলে তুমিই পস্তাইবা, ঠিক যেমনটা রাজা তার পাখিরে মাইরা পস্তাইছিল। এক রাজা আর একটা খুব বুদ্ধিমান পাখি ছিল, তার মাথায় অগাধ বুদ্ধি। একদিন রাজা সেই পাখিটারে লইয়া নদীর পাড়ে যায় আর তারে বসাইয়া রাইখা নিজে স্নান করতে যায়। ঠিক তখনই পাখিটা নদীর জলে ভাইসা আসা অমর ফল দেখতে পায়। সেইটারে নদী থেকে বাইর কইরে আইনা রাজা আসার পর সেই অমর ফল তারে দিয়া কইল, রাজামশাই, এইটা অমর ফল, আপনি খাইয়া নেন। রাজা কইল, আমি একা অমর ফল খাইয়া করুম কি, এইটা আমি আমার বাগানে পুইত্তা দিমু, যখন তাতে ফল হইব তখন আমি তা সবারে দিমু। নদী থেকে ফির আইসা সেই ফল মালির হাতে দিয়া রাজা কইল, এই ফল বাগানে পুইত্তা দাও। কিছুদিনের মধ্যেই গাছে অনেক ফল হইল। মালি দেখা খুব খুশি হইল। একদিন গাছ থেকে একটা ফল পড়ল আর সাপে তা চাইটটা দিল, আর সেই ফল বিষাক্ত হইয়া গেল। এই সব না জাইনাই মালি সেই ফল লইয়া রাজার কাছে আইল। রাজা সেই ফল দেখা খুব খুশি হইল, আর কি একটা ভাইব্বা সেই ফল আগে কুকুররে খাইতে দিল, কারণ সেই রাজা ছিল বুদ্ধিমান আর অগাধ জ্ঞানী। তিনি জানতেন চিন্তা ভাবনা না কইরাই চট কইরা কিছু খাওয়া উচিত নয়। রাজার হাতের থিকা সেই ফল যেই না কুকুরটা খাইল, সে মইরা গেল। এই দেখা রাজা রাইগা আগুন হইয়া সেই পাখিটারে কইল, বেঈমান পাখি, তুই আমারে বিষ দিয়া মারতে চাইছিলি। এই কইয়া রাজা রাগের মাথায় পাখির ঘাড় মটকাইয়া দেয়, আর মালিরে কয়, এই গাছের চারদিকে বেড়া দিয়া দাও, যাতে কেউ এই ফল না খাইতে পারে। কিছুদিন পর ওই রাজ্যেই এক বউ আর তার শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে। বৃদ্ধা ঘর থেকে বাইরাইয়া কইতে থাকেন, আজ আমি রাজার বাগানে গিয়া ওই বিষাক্ত ফল খাইয়া নিমু, নিজের প্রাণ দিমু। এই কথা বইল্লা তিনি বাগানে আসেন, আর যেই না তিনি সেই ফল খান, তিনি 16 বছরের এক সুন্দরী যুবতী হইয়া যান। রাজার কানে যখন সেই কথা আসে, তিনি আসল সত্যটা বুঝতে পারেন। রাজা দুঃখে ভাঙ্গা পড়েন। তিনি বলেন, এই ফলটা সত্যি সত্যি অমরত্ব দেয়, আমি অকারণেই এক ভালো পাখিরে মাইরা দিলাম। এই গল্প কইতে কইতে সকাল হইয়া গেল। তখন প্রতারকের মাইয়া রাজকুমাররে কইল, আজ তো তুমি নিজের কথায় আমারে ভুলাইয়া প্রাণে বাইসা গেলা, কিন্তু আইজগো রাতটা আমার ছোট বোনের পালা, তার হাত থেকে তুই বাঁচতে পারবি না। যখন প্রতারকের ছোট মাইয়া জানতে পারল যে রাজকুমার সুস্থ এবং সবল আছেন, তখন তার আর আনন্দ ধরল না। সে তারে মন দিয়া দিছিল, রাজকুমার রে সে ভালোবাসা ফেলছিল। সে তার দিদির মন রাখতে তারে কইল, তুমি চিন্তা কইর না দিদি, আজ আমি এর থিকা সমস্ত হীরা নিয়ে আনিমু, হয় পথিক হীরা দিব, নয়তো তার প্রাণ। দিনের শেষে রাত আইল। তখন প্রতারকের ছোট মাইয়া রাজকুমারের কাছে গিয়া কইল, উপরওয়ালার অশেষ কৃপা যে তুমি বুদ্ধি কইরা নিজের প্রাণ বাঁচাইছ। রাজকুমার জিগাইল, তোমরা সবাই কেন এমন করো? তখন প্রতারকের ছোট মাইয়া কইল, আমাগো তো এইটাই কাজ, আমার বাবা পথিকদের ধইরা আনে, আর আমরা দুই বুইন বুদ্ধি খাটাইয়া তাদের মাইরা তাদের সমস্ত ধন সম্পত্তি লুইটানি। তারপর সে কইল, কিন্তু তুমি চিন্তা কইর না, আইজ তো আমার পালা, আর আমি তো মনে প্রাণে তোমার হইয়া গেছি, সুতরাং আমার থিকা তোমার কোনো ভয় নাই। এই শুন্যা রাজকুমার কইল, হে সুন্দরী, আমিও তোমারে দেখা ভালোবেসা ফেলছিলাম, আমারও ইচ্ছা সারা জীবন তোমার সঙ্গে কাটাই। তুমি তোমার বড় দিদির মতন নও, তুমি সত্যিই বড় ভালো মনের মানুষ, তোমার জীবনে কোনো খারাপ হইব না। এই কথা শুনে প্রতারকের ছোট মাইয়া কইল, তুমি তো কইলা তুমি আমারে ভালোবাসো, কও দেখি তোমার হীরাগুলা কই?
রাজকুমার কইল, ওই হীরাগুলো আমার কোমরে বাঁধা, তুমি যদি চাও আমি তা তোমারে দিতে পারি। রাজকুমারের কথা শুইনা প্রতারকের ছোট মাইয়া কইল, হে প্রিয়, তোমার হীরা তোমার কাছেই থাক, আমি যে শুধু তোমারে পাইলেই আমি খুশি, তুমি ছাড়া আমার আর কিছুই চাই না। এই শুইনা রাজকুমার কইল, তুমি যা কইলা সেই সব না হয় বুঝলাম, কিন্তু এই প্রেম ভালোবাসার কথা সব অতীত হইয়া যাইব যদি আমরা আর প্রাণেই না বাসি। কারণ তোমার এই প্রতারক আব্বা যখন এইটা জানতে পারবো তখন আমাগো ছাড়ব না। প্রতারকের ছোট মাইয়া কইল, তুমি চিন্তা কইরো না, আমার কাছে এর একটা উপায় আছে। আইজগো রাতে সবাই যখন শুইয়া পড়বো আমরা পালায়া যামু, আর দূরে কোথাও গিয়া থাকুম, যেখানে কোনোদিন আমার আব্বা পৌঁছাইতে পারবে না। রাজকুমার কইল, কিন্তু এইসব হইব কেমনে? ছোট মাইয়া কইল, এইখান থেকে বাইরানোর একটাই পথ। আমাগো কাছে 2 হান খচ্চর আছে, তাদের মধ্যে একটা দিনে 50 ক্রোশ পথ হাঁটে, আর দ্বিতীয়টা দিনে 100 ক্রোশ। তুমি গিয়া বড় খচ্চরটারে খুইল্লা আনবা, ততক্ষণে আমি আমাদের দুজনের মতো কিছু জিনিস বাইধ্যা রাখুম। যখন মাঝ রাত হইল, রাজকুমার খচ্চরটারে আনতে গেল, কিন্তু তাড়াহুড়ে করতে গিয়া বড় খচ্চরের বদলে ছোটটারে লইয়া আইল। প্রতারকের মাইয়া সব মাল নিয়া খচ্চরের পিঠে চইরা বসল। সে রওনা হইল। হাঁটতে হাঁটতে খচ্চর যখন 50 ক্রোশ পথ পার করল, সে সেইখানেই দাঁড়ায় পড়ল। ঘন জঙ্গলের মাঝে সেই খচ্চরে দেখা রাজকুমার আর প্রতারকের মাইয়ার চক্ষু চরক গাছ। প্রতারকের মাইয়া বলল, সর্বনাশে কাণ্ড, তুমি রাতের অন্ধকারে বড় খচ্চর না আইন ছোটটারে আনছো। আমার আব্বু চইল্লা আসবো, দুজনের কাউরে ছাড়ব না। এদিকে ভোর হওয়া মাত্রই প্রতারক দেখল তার মাইয়া আর পথিক কেউ বাড়িতে নাই। সে ভাবল, অবশ্যই সেই শয়তান আমার মাইয়ারে লইয়া পলাইছে। আর রাস্তা বলে গিয়া দেখল যে ছোট খচ্চর খান উধাও, বড় খান ওইখানেই আছে। বুঝতে পারল বেশি দূর যাইতে পারে নাই, আর সেই খচ্চরের পিঠে উঠা দ্রুত সেই পথেই গেল। কিছুক্ষণের মধ্যেই জঙ্গলের সেই জায়গায় সে পৌঁছায় গেল যেখানে রাজকুমার আর তার ছোট মাইয়া দাঁড়ায় ছিল। রাজকুমার প্রতারকের ওই রাগী রূপ দেখা ঘাবড়ায় গেল। সে কইল, দেখো, তোমার আব্বু খুব রাইগা এখানে আইতাছে, এইবার আমাগো কি হইব? প্রতারকের মাইয়া কইল, ভয় পাইও না, আর আমি যা কইতাছি তা মন দিয়া শোনো। তুমি গিয়া ওই গাছে চইরা বসো, আর আমার আব্বু তোমারে যখন ধরতে আসবো আর সেই গাছে উঠব, তখন আমি সেই খচ্চরের পিঠে উঠা ওই গাছের নিচে খচ্চরটারে দাঁড় করায় দিমু। তুমি লাভ দিয়া নাইম্মা আইসো, আর এইভাবেই আমরা দুজন বাইচ্চা যামু। এই শুইন্না রাজকুমার গাছে চইরা বসল। ততক্ষণে প্রতারকও সেইখানে আইসা পৌঁছাইল। নিজের আব্বারে দেখা প্রতারকের মাইয়া কাঁদতে কাঁদতে কইল, আব্বা, এই শয়তান আমারে জোর কইরা নিয়া পালাইতেছিল, তুমি ওরে ছাইরো না। শুইন্না রাগে লাল হইয়া সেই প্রতারক রাজকুমারের গাছের ডালে দেখা খচ্চরের পিঠ থেকে নিচে নামলো, আর তারে ধরবার জন্য গাছে উঠতে লাগলো। খচ্চরের পিঠ থেকে আব্বা নামতেই সুযোগ বুঝা প্রতারকের ছোট মাইয়া সেই খচ্চরটারে নিয়া গাছের নিচে চইলা আইল। রাজকুমার এক লাফে গাছের থিকা খচ্চরের পিঠে নামলো, আর সঙ্গে সঙ্গে প্রতারকের ছোট মাইয়া খচ্চরটারে দৌড়াইতে কইল। প্রতারক বোকা বইন্না গেল। প্রতারকের মাইয়া রাজকুমার অনেক দিন পথ চইল্লা এক নতুন শহরে আইল, আর ওইখানেই থাকতে লাগলো। সেইখানে রাজকুমার প্রতারকের মাইয়ারে লইয়া সুখে ঘর করতে লাগলো। আর যখন তার দেশে ফিরবার সময় আইল, রাজকুমার তারে লইয়া নিজের দেশে গেল, আর তার সাথে নিকা কইরা সুখে ঘর সংসার করতে লাগলো। রাজকুমার আর প্রতারকের মাইয়ার এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে ভালোবাসায় বিশ্বাস থাকলে ভালোবাসা আরো মজবুত হয়। যখন বুদ্ধি, ধৈর্য আর লোভ ছাড়া কোনো কাজ করা হয়, তখন অসম্ভবরেও সম্ভবপর করা যায়। জীবনে যতই ঝড়ঝঞ্ঝা আসুক না কেন, সঠিক সিদ্ধান্ত, ধৈর্য আর নিজের প্রতি আস্থা সব বিপদ থেকে আমাদের উদ্ধার করে। আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি ভালো লাগে তাইলে ভিডিওটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই ধরনের ইসলামিক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন, যাতে সকল নতুন ভিডিওর খবর আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ হাফিজ বন্ধুগণ।